দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য আজকের আমার পড়ানো একটি নতুন কবিতা আমি দেখি। কবি শক্তি চট্টোপাধ্যায়। আগে কবি পরিচিতি সম্পর্কে তোমাদের জানিয়ে দিই। জন্ম 1933 খ্রিস্টাব্দে দক্ষিণ 24 পরগনার বহরীতে, এবং তিনি মারা গেছেন 1995 খ্রিস্টাব্দে। মনে রাখবে, কবি পরিচিতি সম্পর্কে একটু না জানলে তোমাদের কবিতাটা বুঝতে অসুবিধা হবে। আর একটা জিনিসও জানতে হবে যে তোমাদের 12-এর যে এমসিকিউ প্রশ্ন আছে তাতে কবির যে পরিচয়, সে কবি পরিচয় অংশ থেকেও কিন্তু এমসিকিউ থাকতে পারে। তাই স্বাভাবিকভাবে এটা জানতে হবে। কবির ব্যবহৃত ছদ্মনাম স্ফুলিঙ্গ সমাদ্দার, আর একটা হচ্ছে রূপচাঁদ পক্ষী। তা স্ফুলিঙ্গ সমাদ্দার এই ছদ্মনামে তিনি প্রথম লেখা শুরু করেন। দ্বিতীয় ছদ্মনাম রূপচাঁদ পক্ষী, এই নামে তিনি নিয়মিত ফিচার ফিল্ম লিখতেন। অনেক ছোট ছোট ফিচার ফিল্ম, শর্ট ফিল্ম এবং ফিচার ফিল্ম তিনি এই রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামে লিখতেন। রূপচাঁদ পক্ষী অ্যাকচুয়ালি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন। বাংলা সাহিত্যে পক্ষীর গান নামে বিখ্যাত একটি অংশ আছে, একটি পর্যায় আছে। সেই পক্ষীর গানের কর্ণধার ছিলেন রূপচাঁদ পক্ষী। আর কবি শক্তি চট্টোপাধ্যায় রূপচাঁদ পক্ষী এই ছদ্মনামটা নিয়েছিলেন এবং এই ছদ্মনামে তিনি নিয়মিত ফিচার ফিল্ম লিখতেন। কবির সম্পাদিত পত্রিকার নাম কৃত্তিবাস, খুব নামকরা পত্রিকা, সারা জাগানো পত্রিকা এই কৃত্তিবাস। অনেকেই এই পত্রিকার সঙ্গে জড়িয়েছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় প্রথমেই নাম আসে, জয় গোস্বামী, এনারা প্রত্যেকেই ছিলেন। হ্যাঁ, তবে কবি এই পত্রিকা সম্পাদনা করেছেন। কবির উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থের নাম আমি বলি। কবি শক্তি চট্টোপাধ্যায়ের নাম বললেই মনে চলে আসে ধর্মে আছো জিরাফেও আছো এই কবিতাটি। সোনার মাছি খুন করেছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, যেতে পারি কিন্তু কেন যাব। অনেক কবিতার কথাই কবি শক্তি চট্টোপাধ্যায় বললেই আমাদের মনে চলে আসে। তবে আলোচ্য যে কাব্যগ্রন্থ, এই কবিতার যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে অঙ্গুরিতর হিরণ্যজল। পরবর্তী কালে এই কবিতাটি, মানে আমি দেখি এই কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থে সেটা প্রবেশ করে। যেতে পারি কিন্তু কেন যাব সারা জাগানো কাব্যগ্রন্থ। কবির আরও অনেক কবিতা আছে, যেমন কবির কথা বললে মনে পড়ে যায় অবনী বাড়ি আছো। যেতে পারি কিন্তু কেন যাব এই নাম কবিতাটা একটু অদ্ভুত ধরনের, তোমাদের একটু পড়ে শোনাই। বলছে, এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। কি সুন্দর ব্যাখ্যা, তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব। সন্তানের মুখ ধরে একটি চুমু খাবো, যাব, কিন্তু এখন যাব না, তোমাদেরও সঙ্গে নিয়ে যাব, একাকী যাব না অসময়ে।
এই যেতে পারি কিন্তু কেন যাব, এই কবিতার নাম কবিতা এটি। যাই হোক, কবির আমরা এবার একটু তার কোন ধরনের কবিতা লিখতেন সেই জীবন দর্শনটা আমরা দেখে নিই। তিনি মূলত মানবতাবাদী কবি ছিলেন। তার চলাফেরা বা চলন বলনের মধ্যে আমরা বোহেমিয়ান মানসিকতা পেয়েছি। বোহেমিয়ান মানে উচ্ছৃঙ্খলতা। তবে উচ্ছৃঙ্খলতা এই কথাটা শুনতে যতটা কটু লাগছে, যতটা খারাপ লাগছে, সাহিত্যে কিন্তু বোহেমিয়ানটাকে সেই খারাপের দিকে আমরা নিয়ে যাই না। অর্থাৎ বোহেমিয়ান উদাসীন, আজ এখানে তো কাল ওখানে, একটু পাগল টাইপের, একটু পাগল পাগল স্বভাবের, যেন সেই জন্য বোহেমিয়ান মানসিকতা। আমরা যেমন মুসাফির বলে থাকি, কাকে বলি? কবি নজরুল ইসলামকে বলি মুসাফির কবি। এরকম শক্তি চট্টোপাধ্যায় যে মুসাফির কবি ছিলেন, বোহেমিয়ান তার মানসিকতা ছিল। আর পাই কি? নিয়ম শাসিত জীবনের বিরুদ্ধে বিদ্রোহ। নিয়ম শাসিত জীবনের বিরুদ্ধে বিদ্রোহ করে নিয়মের বাইরে আমাকে যেতে হবে, মানে সৃজনশীলতা তার মধ্যে ভরপুর ছিল। আর প্রকৃতি চেতনাবোধ। মানবতাবাদী তো বলবই, কারণ তোমরা ক্লাস 8-এ হয়তো পড়ে এসেছো দাঁড়াও বলে একটা কবিতা। একবার তোমরা দেখো, মানুষ বড় অসহায়, মানুষ কাঁদছে, মানুষ বড় অসহায়। তাহলে মানুষ অসহায়, মানুষের পাশে দাঁড়াও। সে একাকী, সে কাঁদছে। এই যে মানবতাবাদী, এই যে মানবতাবাদ, কবির চেতনাবোধের মধ্যে, কবির জীবন দর্শনের মধ্যে এটা আমরা বারংবার দেখেছি, এসেছে। আলোচ্য কবিতার যে চেতনাবোধ সেটা আমি তোমাদের তুলে ধরি। এই কবিতা কিন্তু সম্পূর্ণ প্রকৃতি চেতনাবোধ থেকে লেখা, একদম প্রকৃতি চেতনাবোধ এই কবিতার বিষয়ের মধ্যে আমরা দেখতে পাই। এবার আমি তোমাদের সামনে কবিতাটা তুলে ধরছি। কবি বলছেন, গাছগুলো তুলে আনো, বাগানে বসাও। আমার দরকার শুধু গাছ দেখা, গাছ দেখে যাওয়া। গাছের সবুজটুকু শরীরে দরকার, আরোগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার। বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন জঙ্গলে যায়নি, বহুদিন শহরেই আছি। শহরের অসুখ, হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই বলি, গাছ তুলে আনো, বাগানে বসাও, আমি দেখি। চোখ তো সবুজ চাই, দেহ চাই সবুজ বাগান। গাছ আনো, বাগানে বসাও, আমি দেখি। কবিতাটা কোন প্রেক্ষাপটের উপর লেখা আমি তোমাদের সামনে তুলে ধরছি। 80-র দশকে নাগরিক জীবনের অদ্ভুত আধার ক্রমশ গ্রাস করেছিল মনুষ্যত্বকে, মানুষকে। নগরকেন্দ্রিক বিচ্ছিন্নতা ও বিষণ্ণতার ক্রনিক ব্যাধির সঞ্চারে কবিও যেন হয়ে পড়েছিলেন ব্যাধিগ্রস্ত। নগর যেন হয়ে পড়েছিল প্রাণহীন, ধূসরতায় পাংশুটে মুমূর্ষু। বনসৃজনের আয়োজন তাই নিতান্তই প্রয়োজন হয়ে পড়েছিল। নাগরিক কবি আসলে সবুজতান্ত্রিক। এ কবিতা তার বৃক্ষ বন্দনা। কবি তার দেহ, মন, আত্মা দিয়ে প্রত্যক্ষ করেছেন শহর জুড়ে বৃক্ষ নিধন চলছে, কোথাও সবুজ নেই। কংক্রিটের জঙ্গলে কার্বন ডাই অক্সাইড বিষ বাষ্পের তাণ্ডব চালায়। একটু সবুজের জন্য চারিদিকে হাহাকার। এই দর্শন থেকেই তার মনে জন্ম নেয় গাছ তুলে এনে বাগানে বসানোর বাসনা। তাহলে তিনি অবিরত গাছ দেখে যেতে পারেন। আমি স্কেচের সাহায্যে বিষয়টি তুলে ধরছি।
দেখো, গাছ তুলে আনো, বাগানে বসাও। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। দেখো, শহরের অসুখ, কলকারখানা, ধোঁয়া ইত্যাদিগুলো আমি একদিকে দিয়েছি, আর একদিকে দেখো ডিফরেস্টেশন, অর্থাৎ বৃক্ষচ্ছেদন, বনচ্ছেদন কিভাবে বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। তাই বলেছি শহরের অসুখ, দুটি শহরের অসুখ। তাই ওপরে আমি তোমাদের লিখে দিয়েছি, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। তাই কি বলছেন কবি? কবি বলছেন গাছ তুলে আনো, গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। ভাববস্তুটা উপস্থাপন করি। আসলে মানুষের জীবনে গাছপালার ভূমিকাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। মানুষের শ্বাস প্রশ্বাসে বা জীবন ধারণে গাছ ওতপ্রোতভাবে জড়িত। গাছের জন্যই পৃথিবী সরস সজল রসময় রূপময়। অথচ নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার নির্মমতায় গাছের সংখ্যা ক্রমহ্রাসমান। আমি দেখি কবিতায় তারই ইঙ্গিত। এই কারণেই তো কবি বারংবার বলছেন কি? বলছেন গাছ তুলে আনো, গাছ আনো, বাগানে বসাও আমি দেখি। ধন্যবাদ। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং কবিতাটার সঙ্গে একাত্ম হয়ে যাবে। দেখবে কবিতায় আমি যা যা লিখেছি, লেখার সাথে আমার বলা তোমাদের হৃদয়ে যখনই হৃদ্যময় হয়ে উঠবে, কবিতা তোমাদের যেন কবিতার বিষয়ের গভীরে ঢুকে গিয়ে তোমরাই তার সমস্ত প্রশ্ন উত্তর নিজেরাই যেন করতে পারছ। ধন্যবাদ। তোমরা ভালো থেকো। আজকে এই পর্যন্তই আমি তোমাদের পড়ালাম।